প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের প্রতিদিনের আয়োজন নেটওয়ার্ক টাটা পলিটিক্স প্লাস দেখার জন্য। আজকের রাজনীতির আলোচনা আসলে একদমই সরগরম মন্ত্রিসভা নিয়ে। মানে আগামীকাল বিকেলে 3:30টায় বঙ্গভবনে শপথ নেবেন নতুন মন্ত্রিসভা, কিন্তু আজকেই বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মন্ত্রীদের তালিকা ঘোষণা করে দিয়েছেন। ফলে মানে চমক যেটা কালকের জন্য অপেক্ষা করতে, সেই চমকটা নেই। কিন্তু চমক যেখানে, প্রতিবার নতুন মন্ত্রিসভা হলে নতুন মন্ত্রিসভায় কারা কারা ঠাঁই পেলেন সেটা নিয়ে অনেক বেশি আলোচনা হয়। আজকে বেশি আলোচনা হচ্ছে কারা কারা বাদ পড়লেন সেটা নিয়ে। এটা একটু বাংলাদেশে একটু অস্বাভাবিক, কারণ গত অনেক বছরে বাংলাদেশের রাজনীতি বা এই সরকার সব কিছুতে যাদের নাম প্রায় মানে অবিচ্ছেদ্য যোগাযোগ যাদের আর কি, এক মানে যে কোনো শিশুকেও জিজ্ঞেস করলে বাংলাদেশের মন্ত্রীর নাম জিজ্ঞেস করলে যাদের নাম কমন পড়ে যাবে, তেমন অনেকগুলো নাম এই মানে কালকে যে শপথ নেবে সেই মন্ত্রিসভায় থাকছে না। এএমএ মোহিত অর্থমন্ত্রী যিনি, তিনি এক ধরনের অবসর ঘোষণা দিয়ে অবসর নিয়েছেন। কিন্তু বাকি যারা আছে, আমির হোসেন মোতফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, খন্দকার মোশাররফ হোসেন, রাশেদ খান মেনন, ইঞ্জিনিয়ার মোশাররফ, হাসানুল হক ইনু, আনিসুল ইসলাম মাহমুদ, আনোয়ার হোসেন মঞ্জু, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, শাহজাহান খান, মানে এক একজনের চেয়ে এক একজন। মানে শিশুকেও যদি জিজ্ঞেস করে বাংলাদেশের মন্ত্রী, ওরা মুখস্থ এদের নামই বলবে। এদের বাদ পড়াটাই আসলে মানে বাদ পড়াটাই বেশি চমক ছিল, চমকটা আসলে উল্টো হয়ে গেছে এবার। তো সেই চমক নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে দুজন সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক আছেন এম এ আজিজ এবং সুভাষ সিংহ রায়। আমি আজিজ ভাইকে দিয়ে শুরু করি। আমি যেই উল্টো চমকের কথা বললাম, আপনি কি মানে সারপ্রাইজড এই মানে ক্যাবিনেট দেখে? ধন্যবাদ আপনাকে। আমার মিশ্র প্রতিক্রিয়া। কারণ হচ্ছে আপনি যেটা বললেন, স্বাভাবিকভাবে আওয়ামী লীগ থেকে ক্যাবিনেট হবে, সেখানে যে লোকগুলি থাকার কথা তার অধিকাংশই নাই। অর্থাৎ 46 জনের ভিতরে 31 জন নূতন মুখ এবং 36 জন বাদ পড়ছে এই ক্যাবিনেট থেকে। তো এখন 2009 সালের মন্ত্রী পরিষদ হয়েছিল, তখন বয়সের তরুণের সংখ্যা ছিল বেশি, এই জন্য বলা হয়েছিল যে কচিকাচার আসর। তখন কিন্তু পরে মন্ত্রী পরিষদ রিসাফল করে প্রবীণদেরকে, যাদেরকে বাদ দেওয়া হয়েছে তাদের মধ্য থেকে কিন্তু মন্ত্রী বানানো হয়েছে। তো এখন যে 47 জনের মন্ত্রী পরিষদ করা হয়েছে, এখানে একদম বয়সে তরুণের সংখ্যা কম হলেও একদমই নূতন সংখ্যা অনেক বেশি, অর্থাৎ এক্সপেরিয়েন্স না। এখন এই নূতন যুগে নূতন দেশের যে আমাদের উন্নত দেশের গঠনের যে প্রক্রিয়ায় একদম আনকোরা মন্ত্রী দিয়ে কতটুকু চলবে, ঠিক আমি এই মুহূর্তে আমি খুব বেশি আশাবাদ ব্যক্ত করতে পারছি না। তবে আমার ধারণা এটাই শেষ নয়, কারণ প্রধানমন্ত্রীর হাতে এখনও 6টা মন্ত্রণালয় আছে। সেখানে হয়তো তিনি বেছে বেছে আরও কয়েকজন হয়তো মন্ত্রীকে শরিকদের কাউকে নেওয়া হয়নি, শরিকদের নেওয়া হয় না আমি বলছি। এখন এই মন্ত্রী পরিষদের আমি ওটা আবার বলতেছি, শরিকদেরকে কেন নেওয়া হয় না সেখানেও আমার একটা ধারণা আছে। ধরুন শরিকটাই বলি, কোনো পার্টিকে নেওয়া হয় নাই। এটার উদ্দেশ্য দুটো হতে পারে, যে এরশাদ এখনো পুরোপুরি সিদ্ধান্ত নিতে পারে নাই, তার ভিতরে সমস্যা আছে। যদিও হোসেন মোহাম্মদ এরশাদ বলছে যে আমি বিরোধী দলে থাকব, কিন্তু যারা মন্ত্রী ছিল বা এমপি হয়েছে তারা মন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা তাদের ভিতরে বেশি, সুতরাং তারা এখনো ডিসিশন পুরো নেওয়া হয়নি। এখানে দুইটা চিন্তা হতে পারে, যে বিরোধী দলের এদেরকে আগের মতোই একটা ককটেল মন্ত্রী পরিষদ হতে পারে, আর একটা হতে পারে যে যদি জাতীয় পার্টিকেই বাইরে ঠেলে যায়, তাহলে অন্য শরিক দলকে নিয়ে সব দিয়ে একটা বিরোধী দল বানানো। এটা দুটো অপিনিয়ন থাকতে পারে। তো এখন আর এই মন্ত্রী পরিষদ দেখে আর একটাও মনে হয়েছে যে প্রবীণদেরকে যদি আর ইনক্লুড করার চিন্তা না থাকে, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে সরকারে নূতন নেতৃত্ব আসার সুযোগ থাকলেও থাকতে পারে। কারণ যারা সেই নবীন নেতৃত্ব মানবে এরকম একটা মন্ত্রী পরিষদ তৈরি করা হয়েছে কিনা এটাও আমার কাছে অনুমান হয়। সুতরাং সব মিলে আমার কাছে মনে হয়েছে যে এই মন্ত্রী পরিষদ যেটা করা হয়েছে এটা শেষ কথা নয়। আমার ধারণা এখানে তো ইনক্লুড হবেই, এবং হয়তো 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 1 বছর 6 মাস পরে হয়তো দেখা যাবে আগের 2009 সালের মতো, যখন দেখা যাবে যে এই গতির সাথে, দেশের গতির সাথে মিলতে পারছে না, হয়তো এটা কিছু পরিবর্তনও হতে পারে।
তবে এখানে আমার একটা বক্তব্য হচ্ছে যে হোসেন মোহাম্মদ এরশাদ তিনি বিরোধী দলে যেতে চেয়েছেন, আবার দেখেন এখানে জাতীয় পার্টির হোসেন মোহাম্মদ এরশাদ বাদ দিয়ে যে মিটিং হয়েছে সেখানে বলা হয়েছে যে প্রধানমন্ত্রীর কাছে জিজ্ঞেস করবে যে তার মতামত নেবে বিরোধী দলে থাকবে না সরকারি দলে থাকবে। এরা সবাই সরকারি দলের আপনার কেউ প্রতীক নিয়ে নৌকা নিয়ে এরা নাঙল নিয়েছে, কিন্তু সবাই এই প্রধানমন্ত্রী এবং এই সরকারের প্রশংসা করে ইলেকশন করছে, জিতেছে। এরাই যে আবার বিরোধী দলে যাবে এটা বিরোধী দল কিন্তু হবে না। আসলে প্রকৃতপক্ষে এটা ভার্চুয়ালি সেই এক দলের দুটো পক্ষ থাকবে, একই দলের কেউ বিরোধী দলের বেঞ্চে থাকবে আর এক গ্রুপ সরকারি দলের গ্রুপে থাকবে, অর্থাৎ বিরোধী দল আর হচ্ছে না। বিরোধী দল, কারণ এখন যে প্রকৃত যে মাঠে ইলেকশনের সময় যে বিরোধী দল ছিল সেই বিরোধী দল তো আসলে সিট পায় নাই। তারা তো 7টা, 2 জন সম্পর্কে শোনা যায় যে 2 জন নাকি ওত নিবে, 5 জন সিদ্ধান্ত হয়েছে তারা কেউই এখনই ওত নেবে, আবার সিদ্ধান্ত জানানো হয়েছে তারাও নিবে না। এখনো সে 90 দিন পার্লামেন্ট ফার্স্ট সিটিং এর পরে 90 দিন পর্যন্ত তো ওত নেওয়ার সুযোগ আছে। সুতরাং এখনই চূড়ান্ত কথা আমরা বলতে চাই না। তবে আমার কাছে একটাই মনে হচ্ছে যে যে কোনো ফর্মেই হোক না কেন আসলে দেশে প্রকৃত বিরোধী দল এবারে আমরা পাচ্ছি না। জি, আপনাকে ধন্যবাদ জনাব সুভাষ সিংহ রায়। আপনার কাছে একটু মন্ত্রিসভাটি কেমন হলো? আজিজ ভাই এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। আপনার কাছেও যদি জানতে যে মন্ত্রিসভাটি কেমন হলো। তবে নবীন আর প্রবীণের যেই সংজ্ঞা বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখি যে বাংলাদেশের মানে 60 বছর বয়স পর্যন্ত নবীনই থাকে, মানে তরুণই বলা হয়, যে 60 বছর কাউকে মন্ত্রী করা হলে মনে হয় যেন তরুণ। যদিও মানে অনেক কম বয়সী বেশ কয়েকজন আছে, জুনাইদ আহমেদ পলক, নওফেল, শাহরিয়ার আলম, মানে কয়েকজন সত্যি হয়তো খালেদ মাহমুদ চৌধুরী 50-এর নিচে বেশ কয়েকজন আছে। কিন্তু এনামুলক স্বামী আমার ধারণা 50+ আমাদের বয়সে। তো কিন্তু বাংলাদেশে কিন্তু মানে এনামুলক স্বামীকেও তরুণ হিসেবে মানে 60 পর্যন্ত তরুণ। সেই হিসেবে আপনি আপনার মূল্যায়ন কি এই ক্যাবিনেট সম্পর্কে? না, আমার সবচেয়ে বড় মূল্যায়ন হচ্ছে এম আজিজ ভাইকে ধন্যবাদ যে তিনি এই আওয়ামী লীগের এই মন্ত্রী পরিষদ নিয়ে যে আলাপ করেছেন এবং কোনটা ভালো কোনটা খারাপ, তারপরে মিশ্র প্রতিক্রিয়া, এটা আমি ইতিবাচক হিসেবে দেখছি। কারণ আজিজ ভাই এতদিন যাবৎ যা বলে এসছেন যে তার একটু বিপরীতমুখী কথা বলেছেন। কিভাবে? ছেলে পরীক্ষা দিলে পাশ করবে না, পাশ করলে চাকরি পাবে না, চাকরি পেলে বেতন পাবে না, এটা একটা ব্যাপার। তো তা 5 বছরে যে এই মন্ত্রী পরিষদ বাংলাদেশে যে কাজ করবে তার কথার মধ্যে কিন্তু এই সুর ভেসে উঠেছে। অতএব এই কারণে আজিজ ভাইকে ধন্যবাদ। তিনি বলেননি যে এই মন্ত্রী পরিষদে থাকবে না, এই সরকারই থাকবে না, এটাই তো আমরা শুনে এসছি। তা আজকের বাস্তবতা হচ্ছে 1946 সালে আপনার বেঙ্গল লেজিসলেটিভ যে অ্যাসেম্বলি নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে কিন্তু মুসলিম লীগ কিন্তু ভূমিধস বিজয় অর্জন করেছিল। আবার ঠিক তার 8 বছরের মাথায় 1954 সালে যেটা ইস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে হয়েছিল সেখানে কিন্তু 228টা আসনের মধ্যে 223টা আসন পেয়েছিল কিন্তু সেই মুসলিম লীগের বিরুদ্ধে জয়লাভ করেছিল। তার মানে কি আপনি দেখবেন রাজনীতি যদি ঠিক না হয় তার কত করুণ পরিণতি হয়। এবং তার পরবর্তী যে কথাটা আমি বললাম যে বাংলাদেশের রাজনীতিতে এই যে মন্ত্রী পরিষদ গঠন নিয়ে আমরা এখন আলাপ করছি, এটাই ছিল আসলে সার্বিক মানুষের ইচ্ছা। আপনি যদি লক্ষ্য করে দেখেন 2008 সালের যে নির্বাচনটি ছিল তার পরবর্তী যে মন্ত্রী পরিষদ, যেটা নাজিজ ভাই কিছুটা আলাপ করেছেন, সেই মন্ত্রী পরিষদে যাদেরকে নেওয়া হয়েছিল তাদের কিন্তু অনেকগুলো ইতিবাচক অর্জন কিন্তু ছিল। আবার অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা এসেছে, পরবর্তীতে মন্ত্রী পরিষদ পরিবর্তন হয়েছে। আর এই যে আপনারা টেলিভিশনে লিখছেন বড় বড় নেতার নামে দিচ্ছেন বিদায়ী মন্ত্রী, আসলে মন্ত্রী পরিষদে একটি সরকার পরিবর্তন হয়েছে, পরিবর্তন ঠিক না, আর একটি সরকার এসেছে একই দলের, তার নতুন সরকারের নতুন মন্ত্রী হবে। তিনি এমন যদি হতো 10 থেকে 6 মাস হবে তাহলে বলা যেত যে বিদায়ী মন্ত্রী। আপনি কেউ কখনো ভাবতে পেরেছেন যে মতিয়ার চৌধুরী সংসদে থাকবেন, কৃষিমন্ত্রী হবেন না? কারণ তার নামের সাথে কৃষি মন্ত্রণালয় কিন্তু মিশে গেছে এবং তার যে সাফল্য এবং তার যে অগ্রযাত্রা
বাংলাদেশকে কিন্তু বদলে দিয়েছেন তার এই মন্ত্রণালয়ের মাধ্যমে। যদিও এখানে মাননীয় প্রধানমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ অবদান ছিল এবং তিনি এই কথাগুলো তিনি ভেবেছেন বহু আগে থেকে। তাই আমি বলছি যে আমাদের মন্ত্রী পরিষদের আপনি যদি প্রোফাইলগুলো দেখেন, দেখবেন কিন্তু নানান ভাবনা চিন্তা করে কিন্তু মন্ত্রণালয়গুলো ঠিক করা হয়েছে এবং আমি খুব আশাবাদী এই মন্ত্রণালয়গুলো খুব ভালোভাবে কাজ করবে এবং যেই আওয়ামী লীগ যে ইশতেহার দিয়েছে সেই ইশতেহারের বাস্তবায়নে এই মন্ত্রী পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জি, আমরা একটা বিরতি যাচ্ছি, বিরতির পরে আমরা আলোচনায় ফিরব। সুভাষ সিংহ রায় যেটা বলেন যে ইশতেহার বাস্তবায়নে এই মন্ত্রিসভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সেটা নিয়ে আমরা আরেকটু কথা বলতে চাই। কারণ নির্বাচনী ইশতেহার নির্বাচনের আগে দেয়া হয়, তারপরে নির্বাচনের পরে ভুলে যাওয়াটাই আমাদের রাজনীতির রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সেটা যেন না হয়, আমরা যেন আগের এই ইশতেহার যেটা আছে সেটা যেন ধরে ধরে আমরা পরবর্তীতে সরকারকে বলতে পারি যে আপনি এটা করতে বলেছিলেন, করতে চেয়েছিলেন, বলেছিলেন করবেন কিন্তু করছেন না কেন, সেটার জবাবদিহিটা যেন পরবর্তী 5 বছরে আমরা ধাপে ধাপে নিশ্চিত করতে পারি। আমরা বিরতির পরে শুনবো আলোচনা। প্রিয় দর্শক, আমরা ফিরে এলাম আলোচনা নিটোল টাটা পলিটিক্স প্লাসের আলোচনায়। কথা বলছিলাম মন্ত্রিসভার যে ঘোষণা আজকে এসেছে, কালকে যেটা শপথ নেবে, উল্টো চমক আজকে আমাদের শিরোনাম। কারণ মানে যারা এসেছেন তাদেরকে, যারা বাদ পড়েছেন তাদেরকে নিয়ে বেশি আলোচনা হচ্ছে, সেটা সেই কারণে বলছিলাম উল্টো চমকের কথা। আজিজ ভাই, বিরতির আগে বলছিলাম যে আমরা নির্বাচনী ইশতেহার, কারণ সুভাষ সিংহ রায় বলেছেন যে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে এই যে মন্ত্রিসভা 47 সদস্যের খুব ভালো কাজ করতে হলো, ওনার আশাবাদ। নির্বাচনের আগে সব দলই ইশতেহার দেয় এবং সেই ইশতেহার কখনো কখনো মানে অনেক অনেক দূরদর্শী, অনেক উচ্চাকাঙ্ক্ষী হয়, যেটা বাস্তবায়নযোগ্য না। তবে আওয়ামী লীগের যে ইশতেহার দেখেছি আমি, সেটাকে আমার কাছে খুব উচ্চাকাঙ্ক্ষী মনে হয়নি। এই কারণে মনে হয়নি যে তারা মানে গণতন্ত্র নিয়ে আপনি অনেক কথা বলতে পারবেন, সেটা যদি বাদও দিই, আমি যদি শুধু উন্নয়নের পার্টের কথা বলি, তাহলে তারা গত 10 বছরে অনেক কাজ করেছে এবং সেটাকে এগিয়ে নেওয়ার কথা বলেছে। এমন কোনো কাজ করেনি যেটা তারা অতীতে করেনি, যেমন কিছু না। ফলে আপনি কি সুভাষদার এই আশাবাদের সাথে সুর মেলাতে পারেন যে এই আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার এই মন্ত্রিসভা ভালোভাবে বাস্তবায়ন করতে পারবে? না, দেখেন, মন্ত্রিসভার কিন্তু এখন যে সমস্যা আমার কাছে, এই সমস্যা মন্ত্রী পরিষদ নয়, এরা প্রধানমন্ত্রীর আকাঙ্ক্ষা লাগবে। কারণ দেশে সুশাসন নাই, ডেমোক্রেসি নাই, দুর্নীতি একদম জাতীয়করণ হয়ে গেছে। হ্যাঁ, মানে যে কোনো কাজে যান, আপনার ঘুষ ছাড়া কোনো কাজ হবে না। হ্যাঁ, তারপরে গণতন্ত্রে যেসব প্রতিষ্ঠানগুলি প্রাতিষ্ঠানিক রূপ পাওয়ার কথা, একটি প্রতিষ্ঠানও কিন্তু নাই, প্রশাসন পুরা দলীয়করণ হয়ে গেছে। সুতরাং এখান থেকে যদি দেশকে আপনার বহুদলীয় গণতন্ত্রের স্তম্ভে আনতে হয়, তাহলে এই যে কাজগুলি করা, এই কাজগুলোর একদম শীর্ষ, যেহেতু প্রধানমন্ত্রী সর্বময় ক্ষমতার অধিকারী, তার ইচ্ছা লাগবে। এখন বাস্তবায়নের ক্ষেত্রে যে এফিশিয়েন্ট লোকগুলি দরকার ক্যাবিনেটে, এই ক্যাবিনেট যেটা হয়েছে, আমি এই মুহূর্তে আমি বললাম না যে পুরোপুরি আমি বিশ্বাস করতে পারছি না, আস্থা রাখতে পারছি না। কারণ এখানে নতুন মুখ বেশি, পুরানোর চাইতে বেশি। 2-1 জন যে পুরানো রাখা হয়েছে, তারা কিন্তু ওই আমরা মন্ত্রী বলতে যা বুঝি এইরকম মন্ত্রী একটাও নাই। যেমন মতিয়া চৌধুরীর মতো মন্ত্রী বাদ পড়ে গেছে। কেন বাদ পড়ছে? এখন গড়ে আমি কোনো পুরানো মন্ত্রী, প্রবীণ মন্ত্রী রাখবই না, এই যদি থিওরি হয়ে থাকে তাহলে ঠিক আছে না। কিন্তু একটু যদি আমি আপনার সাথে একটু দ্বিমত করি যে একদম মন্ত্রী আমি বলতে যাদেরকে বুঝি তাদেরকেই রাখতে হবে, নতুন মানে এমন কোনো কথা নাই তো। কিন্তু নতুনরা আসলে বরং তাদের মধ্যে এক ধরনের ফ্রেশনেস বা আউট অফ দ্য বক্স, নর্মাল চিন্তার বাইরে গিয়ে চিন্তা করার সুযোগ থাকতে পারে। যার অনেক টাকা আছে তার তো আমি দেখেছি না, তারপরেও ধরেন আমার বক্তব্য হচ্ছে, ধরেন মন্ত্রী আছে, প্রতিমন্ত্রী আছে, উপমন্ত্রী আছে, আপনি মেজর যে মন্ত্রণালয়গুলি, সেখানে অন্তত পক্ষে এক্সপিরিয়েন্স একজন ব্যক্তিকে মন্ত্রণালয়ের দায়িত্ব দিলে ভালো হতো। একদম নতুন লোককে একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দিলে
প্রথমেই আশা করা কিন্তু সম্ভব না, তাকে দেখতে হবে সে পারছে কিনা। তো সুতরাং এখন এবারে কিন্তু মন্ত্রণালয়গুলি দেখবেন যে নূতন লোক, বললাম যে 31 জনই নূতন, 47 জনের মধ্যে অধিকাংশ মন্ত্রণালয়তে নূতন মন্ত্রী দায়িত্ব পেয়ে যাবে, নূতন একদম ফ্রেশ দায়িত্ব পেয়ে যাবে। তাকে তো একটা মন্ত্রণালয় বুঝতেও তো 6 মাস লাগে, মন্ত্রণালয় সম্পর্কে বুঝতেও। সুতরাং বড় বড় মেজর যে মন্ত্রণালয়গুলি আছে সেখানে প্রবীণ রেখে ফেস করতে পারতো, রিসাফল করে 1 বছর পরে বা 2 বছর পরে আবার নূতন মুখ আনতে পারতো। এখন একদম ফ্রেশ দিয়ে নূতন স্টার্ট করা, ওই 2009 সালের মতো কচিকাচার আসর বসায় আসর ফেল। এখন আবার নূতনের বয়স আছে কিন্তু কচিকাচা না, কিন্তু বয়স আছে নূতন, এখন এটা ফেল করে আবার আর একটা মন্ত্রী পরিষদ করা, তো আপনার তো 1 বছর পিছাবে। তো এই জন্যে আমি বলছি যে এই জন্যেই প্রবীণ দরকার, প্রবীণ এবং নূতনের সমন্বয় দরকার, উভয়ই থাকা দরকার। এই মন্ত্রণালয়ে একদম নূতন ডমিনেটেড মন্ত্রণালয়, সুতরাং এইটা যে সাকসেসফুল হবে। আর যে মেজর, আমি বলবো যে মেজর, এখন যদি বিরোধী দলকে দমনের জন্য একমাত্র কথা আছে যে পুলিশ আছে লাগায় দাও, বাড়িঘর থেকে উৎখাত করে জেলে পাঠায় দাও অথবা বাড়িঘর ছাড়া করে দাও, একটাই মধ্যে যদি কাজ হয় সেটা তো যে কোনো কেউই পারবে। কিন্তু দেশে যদি গণতন্ত্র এবং গণতন্ত্রকে যদি ইনস্টিটিউশনালাইজ করাতে হয় তাহলে পরে আপনার এক্সপেরিয়েন্স, ধৈর্য, সহ্য এগুলো লাগবে, এবং সেটা এই মন্ত্রী পরিষদে কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আপনি দেখেন এখন দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করার অর্থ তো এটার ব্যাখ্যা অনেক। আইনের শাসন দুর্নীতি মুক্ত করতে হবে, প্রত্যেকটা প্রতিষ্ঠান তাকে স্বাধীনভাবে চলতে দিতে হবে। এখন তো যার যা দায়িত্ব তার রেখে সবাই এখন রাজনীতি করে। আপনার আমলারার থেকে শুরু করে সাংবাদিক বলেন, পুলিশ বলেন, সব এখন রাজনৈতিক কর্মী হয়ে গেছে, রাজনীতিবিদ থেকে এক ধাপ এগিয়ে গেছে। একে পিছিয়ে আনা তো খুব কঠিন, কারণ সবার ভিতরে যে টেস্ট জাগানো হয়েছে, যে মানে রাজনীতির যা করলেই প্রমোশন পাওয়া যায়, এই পাওয়া যায়, বেনিফিট পাওয়া যায়, এই সুযোগটা তৈরি করা হয়েছে, এটা বন্ধ করা কিন্তু এটা কালচারাল রেগুলেশন দরকার আছে। সুতরাং এখানে পাকা এবং প্রবীণ লোক দরকার ছিল বলে আমার ধারণা। সুতরাং আমাদের সামনে যে কাজটা আছে খুব কঠিন কাজ, কিন্তু আপনি যেটা বললেন যে ম্যানিফেস্টোতে, আওয়ামী লীগের ম্যানিফেস্টোতে আমরা করেছি, আইনের শাসন করেছি, গণতন্ত্র এনেছি, সব এনেছি, যেগুলো নাই সেগুলো ওনারা বলেছেন এনেছি, করেছি। আর উন্নয়নের যেটা হচ্ছে চলমান, কিন্তু উন্নয়নের সাথে যে 3 গুণ 4 গুণ বাজেট বাড়ছে সেখানে কিন্তু বলা নাই, ওখানে ঠিক করা হবে এবার, ওইসব নাই। সুতরাং কঠিন সমস্যা, চ্যালেঞ্জ, সর্বগ্রাসী চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জ এই নূতন মন্ত্রী দিয়ে কতটুকু ফেস করতে পারবে এটা আমি সন্দিহান। জি জনাব সুভাষ সিংহ রায়, আজিজ ভাইয়ের হতাশার বিপরীতে আমি যদি আপনার কাছ থেকে 2টা জিনিস শুনতে চাই। যেমন আজিজ ভাই বলছিলেন যে দেশে সুশাসন নেই, গণতন্ত্র নেই, দুর্নীতি জাতীয়করণ করা হয়েছে। দুর্নীতির প্রসঙ্গ যদি বলি, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের একদম মানে হাইলাইট করা মার্ক এবার হলো, মূল পয়েন্ট হলো যে দুর্নীতির ব্যাপারে 0 টলারেন্স। মানে এক এক সরকার এক একটা ইয়ে থাকে, তো এইবার ইশতেহার পরে আমার কাছে মনে হয়েছে যে এটা তাদের মূল টার্গেট। কোনো সময় ছিল বঙ্গবন্ধু হত্যার বিচার, কোনো সময় ছিল যুদ্ধাপরাধের বিচার, কোনো সময় উন্নয়ন, এবার হলো দুর্নীতির 0 টলারেন্স। আর হলো যে তারুণ্যের কথা বলা হয়েছে, তরুণ ভোটার ইত্যাদি, এবং সেই তারুণ্যের ভাবনাটা মানে দলের মনোনয়নে এবং ক্যাবিনেটে 2 জায়গাতেই প্রতিফলিত হয়েছে। এখন 2টা মিলে সত্যি কি মানে উনি যেভাবে বলছেন যে অভিজ্ঞতা নেই সেই কারণে তারা মানে নাও পারতে পারে, সেই আশঙ্কার বিপরীতে আপনি কি তারুণ্যের শক্তির উপর ভরসা রাখেন? আমি আজিজ ভাইয়ের কথায় কিন্তু বেশ হতাশ হয়ে পড়েছি, কেননা তিনি গ্রামোফোন রেকর্ড বাজিয়েছেন, এবং এই গ্রামোফোন রেকর্ডের আগের যে কথাগুলো সেগুলোই পুনশ্চ চর্বিত চর্বনাম। ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট সারা পৃথিবীর গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোকে 4 ভাগে ভাগ করেছেন। 4 ধরনের রাষ্ট্র আছে গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোয়। একটা হচ্ছে পূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র, 2 হচ্ছে ত্রুটিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র, 3 হচ্ছে হাইব্রিড শাসন, আর 4র্থ হচ্ছে ব্যর্থ রাষ্ট্র কাঠামো। বাংলাদেশ কিন্তু একেবারে ওপরেরও নাই, দ্বিতীয়তেও নাই। বাংলাদেশের অবস্থান হাইব্রিড শাসনের মধ্যে। ব্যাংকক বলছে আমরা এক দলে চলে গেছি, এক দলে ঢুকে পড়ছে বাংলাদেশ। এই যে এটা মানেন, এটা আনছি আপনি, আমি তো আপনার প্রথম গ্রামোফোন রেকর্ড বাজাই না, বলেন। এই যে ব্যাপারটি, দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্স মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট করে ঘোষণা করেছে। 1981 সালের 17ই মে শেখ হাসিনা আজকের প্রধানমন্ত্রী দেশে ফিরে আসেন। তারপর থেকে তিনি যা যা পদক্ষেপ গ্রহণ করেছেন, যা যা পদক্ষেপ নিয়েছেন এবং যা যা প্রতিজ্ঞা করেছেন সব কিন্তু বাস্তবায়ন করেছেন। এবং আওয়ামী লীগের সেই কথাটা আমি আগাবারও বলতে চাই যে
54 যুক্ত ফ্রন্টে নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে 228টি আসনের মধ্যে 223টি আসন পেয়েছিল কিন্তু আওয়ামী লীগ। তখন কিন্তু এই যে মুসলিম লীগের 5টা আসন মাত্র পেয়েছিল, তখন কিন্তু আজিজ ভাইদের পূর্বসূরীরা তারা কিন্তু হাই হাই করেনি যে গণতন্ত্র কেন, গণতন্ত্র গেল। আজকের বাংলাদেশে গণতান্ত্রিক কাঠামোর যে অবস্থা, সেই অবস্থার কতটুকু উত্তরণ ঘটেছে আগের তুলনায়, সে নিয়ে আসলে আলোচনা করি। এই বাংলাদেশে বিএনপির নেতৃত্বে রাষ্ট্র থাকা অবস্থায় এই দেশে পরপর 4বার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে। অন্য দেশ আগাইছে বলে না না, অন্য দেশ আগাইছে না 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 না, চ্যাম্পিয়ন হয়েছে। এবং যে দেশের রাষ্ট্র কাঠামোতে অর্থমন্ত্রী সাইফুর রহমান তিনি কালো টাকা সাদা করেছেন জরিমানা দিয়ে, সেই রাষ্ট্র কাঠামোয় আমরা দেখেছি দুর্ভাগ্যজনকভাবে প্রধানমন্ত্রী নিজে কালো টাকা, বেগম খালেদা জিয়া তিনি কিন্তু কালো টাকা সাদা করেছেন। তাহলে এই যে দুর্নীতির প্রসঙ্গগুলো আনা হয়, দুর্নীতির দায়ে বিএনপির 2 জন মূল নেতা তারা কিন্তু দণ্ডপ্রাপ্ত, একজন তো দেশের বাইরেই অবস্থান করছেন। অর্থাৎ স্বাভাবিক কারণে এই যে কথাগুলো যে বলা হয় যে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ দান করা হয়েছে, আজকের বাংলাদেশের যে গণতান্ত্রিক কাঠামোর যে অবস্থান, এত যে দুর্নীতি করছেন আজিজ ভাইরা, তা বাংলাদেশে এত প্রবৃদ্ধি কোথা থেকে আসলো? সারা পৃথিবী বলছে ডেভেলপমেন্ট সারপ্রাইজ, কোত্থেকে ঘটলো? বাংলাদেশের মানুষের জীবন মানের যে উন্নয়ন ঘটেছে কোথা থেকে আসলো? 1751 লাখ মাথার পিছু আয়, এটা কি আকাশ থেকে উড়ে আসলো? 2006 থেকে 2018 পর্যন্ত বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় 3 গুণ বেড়েছে, আমদানি বেড়েছে, রপ্তানি বেড়েছে, রেমিটেন্স বেড়েছে, আমি আর ডাটা উল্লেখ করছি না। এটা কি হাওয়াতে উড়ে এসেছে? এবং আপনি দেখেন আওয়ামী লীগের যদি 2008 সালে নির্বাচনী ইশতেহারকে বেঞ্চমার্ক ধরেন, আপনি দেখবেন সেখান থেকে তার অগ্রগতির জায়গা কতটুকু, পুরো ইশতেহারটা পড়েননি, অন্তত আওয়ামী লীগের ইশতেহারটা পড়েননি। আওয়ামী লীগের যে ছোট যে বইটি বেরিয়েছে প্রধানমন্ত্রীর ভাষণ, সেটা হয়তো উল্টো পাল্টে দেখেছেন। পুরো আওয়ামী লীগের ইশতেহার 2 বছর ধরে লেখা হয়েছে। এটা একটা গবেষণা কর্ম এবং কতদূর এগিয়েছে আপনি দেখেন তো। 2008 সালে আওয়ামী লীগ বলল যে আমরা 2020 সাল নাগাদ বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন করব 20,000 মেগাওয়াট, আর 2017 সালের জুন মাসে বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদন করলো 20,400 মেগাওয়াট। আপনি এই অগ্রগতির জায়গা নিয়ে আপনি আসেন কথা বলেন। আপনি সবসময় যে জায়গাটা বলার চেষ্টা করেন যে অনুপাত হিসেবে কত বেড়েছে, জমির কি খরচ কত বেড়েছে, খরচের ব্যাপারটা অবশ্যই থাকবে। আপনি মালয়েশিয়াতে 1 কিলোমিটার রাস্তা করা, সিঙ্গাপুরের রাস্তা তৈরি করা, আর দিল্লি থেকে পাঞ্জাবের রাস্তা তৈরি করা কিন্তু এক বিষয় না। দেখবেন ওখানেও তো অঙ্কের বেশ কম আছে। কি কারণে আছে? ওখানে যে অবকাঠামো, সেই অবকাঠামো উন্নয়নে কিন্তু যে অর্থ প্রয়োগ ব্যয় হয়, সেই অর্থ কিন্তু বাংলাদেশে বেশি প্রয়োজন হবে। কারণটা হচ্ছে বাংলাদেশের কাদামাটির দেশ, এই দেশে অনেক, আপনি এই পদ্মা সেতু নিয়ে যে সমস্ত কথাবার্তা বলা হয়, আমার ধারণা তারা অঙ্ক কষেও দেখেন না এবং অর্থনীতির কোনো শাস্ত্রে তারা কতটুকু জ্ঞান অর্জন করেছেন আমার যথেষ্ট সন্দেহ আছে। আপনি পদ্মা সেতুর যে ফাইলিং, আপনি তার সঙ্গে যদি তুলনা করেন ভুবনেশ্বর সেতুর কথা ভারতের, সেটা কিন্তু আপনার এই প্রেক্ষাপটে কিন্তু আসবে না। অর্থাৎ এই বিবেচনাটা আপনার করা দরকার যে বাংলাদেশ তার স্বাবলম্বী হওয়ার জায়গায় কতটুকু অগ্রগতি অর্জন করেছে। প্রান্তিক বিচ্যুতি আছে, আমি স্বীকার করতে রাজি আছি, কিন্তু বাংলাদেশের যে ওই যে বললে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকরণ, সুশাসন নাই। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কেমন ছিল, বাংলাদেশে আইনের শাসন কেমন ছিল? যে দেশে আইন করা হয়েছে, খন্দকার মুস্তাক 20 আগস্ট ইন্ডিয়ান অর্ডিন্যান্স জারি করেছে, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সহ যে হত্যাকাণ্ডের বিচার করা যাবে না। আর জিয়া রহমান সাহেব এসে আইনে পাশ করেছেন। তার জন্য তো আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার পিতা এবং তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের বিচারের দ্বন্দ্ব কার্যকর হতে 35 বছর অপেক্ষা করতে হয়েছে। অর্থাৎ আইনের শাসনের কথা যখন বলা হয় তখন এইগুলো কিন্তু মনে আসে, যে কারণে আমাদের যে নতুন মন্ত্রিসভা হয়েছে, সেই মন্ত্রিসভা আজকের বাস্তবতায়, আজকের কর্মদক্ষতায় এগিয়ে যাবে। এ কারণে বাংলাদেশের ভিত্তি কিন্তু রচিত হয়ে গেছে। বাংলাদেশের
অগ্রযাত্রার যে ভিত্তি তৈরি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনে আগেই বলেছেন, আমি ক্ষমতায় আসি আর না আসি, আমি যে জায়গায় বাংলাদেশ নিয়ে গেছি এখান থেকে কেউ আর টেনে ধরতে পারবে না। তো সেইটাই হচ্ছে বাংলাদেশের প্রকৃত চিত্র। সেই জায়গা থেকে এখন যারা কাজ করবেন তারা নতুন উদ্যমে কাজ করবেন এবং আগের যে ভিত্তি রচনা করে দেওয়া, আগের যে পথ দেখানো, সেই পথে তারা কিন্তু সামনের দিকে এগোবেন। এগোলেই বাংলাদেশের যে মধ্যম আয়ের দেশ এবং 2041 সালের যে বাংলাদেশ, আমরা উন্নত বাংলাদেশ দেখব, সে বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যেতে পারবো। জি, আমরা একটা বিরতিতে যাব, বিরতির পরে আবার আলোচনায় ফিরছি। প্রিয় দর্শক, আশা করি আপনাদের সঙ্গেই পাবো। প্রিয় দর্শক, ফিরে এলাম নিটল টাটা পলিটিক্স প্লাসের আলোচনায়। আমি কথা বলছিলাম আগামীকাল যে নতুন মন্ত্রিসভা শপথ নিতে যাচ্ছে সেই মন্ত্রিসভা নিয়ে। আজিজ ভাই, এমনিতে ধরেন মানে নিশ্চয়ই আপনি এই কদিন অনেক আলোচনা করেছেন, ফলে সেটাতে যাচ্ছি না। 30শে ডিসেম্বর নির্বাচন কেমন হলো, নতুন বছর নতুন সরকার, মানে নতুন বছর নতুন সরকার। আমরা অনেক সমালোচনার পরও তো আমাদের এই সরকার এই দেশে থাকতো। এখানে যদি আপনি আপনি কোনো সামনে কোনো আশাবাদের জায়গা দেখেন কিনা, বা মানে আপনি মানে আশাবাদের জন্য যে আপনার যে প্রতিবন্ধকতাগুলো, যে এইটা বাদ দিলে আশাবাদী হওয়া যায়, এইটা বাদ দিলে আশাবাদী হওয়া যায়, এভাবে মিলিয়ে কোনো আশার আলো পাওয়া যায় কিনা? না, আমি আশাবাদের একটাই দেখি যে আমার অর্থনীতির চাইতেও সবচেয়ে প্রয়োজন আমাদের দেশে সুশাসন এবং গণতন্ত্র ইনস্টিটিউশনালাইজ করা। এই দুটো হলো প্রধান কাজ। কিন্তু এই সরকারের মানসিকতা দেখে আমার কাছে মনে হচ্ছে এটা হবে না। না, এই সরকার তো বলতে পারবো না, এই সরকার তো এখনো হয়নি, কালকে থেকে হবে। হবে ওই একই কথা, এপিট আর ওপিট। কালকে ওত নিলেই সরকার হয়ে যাবে, ঘোষণা দিয়ে ফেলছে, সরকার হয়ে যাবে। কারণ দাদাও যেমন উদাহরণ দিচ্ছে, আমিও উদাহরণ দিতে পারি। ব্যাংকক পোস্টও লিখছে যে বাংলাদেশ একদলীয় শাসনের দিকে ভিতরে ঢুকে গেছে। তো সুতরাং আমার কাছে তো মনে হচ্ছে যে আমরা বহুদলীয় গণতন্ত্রের নামে আমরা ভার্চুয়ালি কিন্তু আমরা একদলীয় শাসনের মধ্যে চলে যাচ্ছি। অর্থাৎ দেশে বহুদলীয় গণতন্ত্র ওয়ার্কিং থাকছে না। এই জায়গায় হচ্ছে আমার বড় আশঙ্কা। কিন্তু আওয়ামী লীগ তো বহুদলীয় গণতন্ত্রের নামে জামাতকে পুনর্বাসিত করে না। না, সেটা জিয়া রহমান করেছে, বিএনপি করেছে। তো বহুদলীয় গণতন্ত্র, আমার কথা দাদা পুরনো কথা বলতেছে, পুরনো কথা কইতে ওই কথাই হয়। দেশ স্বাধীন হওয়ার পরে যা ঘটছে তাতে তো আওয়ামী লীগ, জাসদ এরা যারা করছে তাদের তো রাজনীতিতে আর আসতে দেওয়া উচিত ছিল না তাদেরকে। তারা যে অকাম্যগুলো আওয়ামী লীগ জাসদ মানে তার চাইতে এখনো কম। আওয়ামী লীগ এবং জাসদ হওয়ার পরে যা করছে আওয়ামী লীগ এবং জাসদ, আপনি বুঝবেন কি লুট খুন ব্যাংক ডাকাতিতে শুরু কি হয় নাই। 30,000 নেতা কর্মী এখন এই পার্লামেন্টেও দাবি করছে, আছে তো পার্লামেন্টে দাবি করছে, জাসদ থেকে করছে, সরকারি দল থেকে করছে যে 30,000 নেতা কর্মী গণবাহিনী মারছে, ওইদিকে কয় রক্ষী বাহিনী মারছে, এগুলি করছে। তো সুতরাং এটা অতীত টেনে লাভ নেই, এই অতীত টেনে কোনো লাভ নেই। ভুল রেফারেন্স না, পার্লামেন্টে বক্তৃতা দিয়ে বলছে আজীবন কালই বলছে, এটা সবাই জানে, এটাই ইতিহাসের অংশ, এগুলো অস্বীকার করলে তো হবে না। সুতরাং অতীত টেনে আমার কথা হলো একটি জায়গায় শেষ দিতে হবে। আমরা বহুদলীয় গণতন্ত্র মানি কিনা, মানলে গণতান্ত্রিক চর্চা থাকতে হবে। নিষিদ্ধ করেন, নিষিদ্ধ যে দল নিষিদ্ধ করেন, নিষিদ্ধ করেন, জামাতকে নিষিদ্ধ করেন, রাজনৈতিক টুলস হিসেবে ব্যবহার করার জন্য আদা করবেন, আদা করবেন না তা তো হয় না। আপনি অন্য আলোচনায় তো আপনি যাচ্ছেন। আমার কথা হলো ডেমোক্রেটিক প্র্যাকটিস করবেন, যে সন্ত্রাসী দল আছে তাকে ব্যান করেন, ডেমোক্রেটিক গণতান্ত্রিক প্র্যাকটিস করেন। আপনি সভা সমিতি এগুলো নতুন বছরে এটা শুরু করেন, সব দলের গণতান্ত্রিক ফাংশন যা আছে করতে দেন, বাক ব্যক্তি স্বাধীনতা এগুলো চালু করেন। এগুলো হচ্ছে প্রধান অন্তরায়। আচ্ছা, বিচার বিভাগ থেকে শুরু করে যত আপনার কনস্টিটিউশনাল বডি আছে সবগুলোকে আপনার স্বাধীনভাবে কাজ করতে দেন। এগুলিই হচ্ছে গণতন্ত্রের নিয়ামক। মৌলিক অধিকার দেন, সুশাসন দেন, সর্ব জায়গায় সুশাসন দেন। হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মিনিস্ট্রিতে বলেন আর কর্পোরেশন বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে অন্তত প্রধান ব্যক্তি থেকে সৎ লোক দিয়ে ট্র্যাক রেকর্ড দেখে সৎ লোক বসায় শুরু করেন, যাত্রা শুরু করেন। হ্যাঁ, মন্ত্রী তো বানাইছেন, এর মন্ত্রীর ভিতরে তো এখনো তো প্রায় অর্ধেকের বেশি হলো ব্যবসায়ী। এখন তো শুরু হলো না, রাজনীতি তো শুরু হলো না।
ক্যাবিনেট দিয়ে তো রাজনীতি শুরু হলো না, ছোট ছোট মানুষ নিছেন ক্যাবিনেটে, তারপরেও সবই অধিকাংশ ব্যবসায়ী, তো শুরুটা তো ঠিক হলো না। আমি তো চাইছি যে পলিটিশিয়ানের হাতে পলিটিক্স আসুক এবং গণতন্ত্র এবং সুশাসন ফাংশন করুক। এই দুটো জিনিস, সুশাসন এবং ডেমোক্রেসি, এই দুটো জিনিস অন্তত যাত্রা শুরু করলে দেশে শান্তি আসবে, উন্নয়ন স্থায়িত্ব পাবে। সুশাসন আসতেই দুর্নীতি অন্য অপকর্ম যা আছে এমনিতেই কমবে। এবং এই যাত্রাটা তো শুরু সেইভাবে হয়েছে বলে আমার কাছে প্রতীয়মান হচ্ছে না। এটা দেখতে হবে, 6 মাস 1 বছর পরে বুঝবো যে এটা শুরুটা ভালো হলো না কম হইলো। তবে যতই বলেন এই আপনার 60 ভাগ নতুন মুখ দিয়া, আপনি যতই বলেন এই দেশে, যেখানে আমি বললাম যে সব প্রতিষ্ঠান পলিটিসাইজ হয়ে গেছে, সব প্রতিষ্ঠান সরকারি থেকে বেসরকারি সব, এটা এই নতুন মুখ দিয়ে সম্ভব নয়। জি জি, জনাব সুভাষ সিংহ রায়, আমরা একটু আপনার কাছে উল্টা জিনিসটা জানতে চাই, যেটা আমি আজিজ ভাইয়ের কাছে জানতে চাইছিলাম যে উনি আসার কোনো জায়গা দেখেন কিনা। আমি যদি আপনার কাছে একটু সমালোচনা শুনতে চাই যে এই মন্ত্রী সবার জন্য আপনার কি করা যাবে কি করা যাবে না, এই তালিকার কি করা যাবে সেটা বাদ, কি করা যাবে না বা কোথায় আপনার শঙ্কা, যে মানে কোনো আপনার কোনো শঙ্কা আছে কিনা, আমি শঙ্কাটা জানতে চাই একটু। মানে আপনার কঠিন প্রশ্নটা বেশ কঠিন, চটজলদি মন্তব্য করা আমার মতো মানুষের পক্ষে খুবই অসম্ভব। কিন্তু আমি একটু বলি যে মানুষের কাছে একেবারে স্পষ্ট করে সব কিছু বলে দিতে হবে। এই যে বলি না স্বচ্ছতা, জবাবদিহিতা, এটা স্পষ্ট করতে হবে। যেমন বাংলাদেশের মানুষের কাছে প্রতিটি মানুষ জানে, যারা আওয়ামী লীগকে পছন্দ করে না তারাও জানে যে শেখ হাসিনার সততা নিয়ে কোনো প্রশ্ন নাই। এইরকম সবার ক্ষেত্রে এটা প্রতিষ্ঠিত করতে হবে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ। আর যে কথা যা আজিজ ভাই বলছেন, যেই দলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ নেতা, যিনি এখন ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তিনি দ্বন্দ্বিত হয়েছেন এবং পলাতক আসামি হবার কারণে নিজ প্রার্থী হবার যোগ্যতা হারিয়েছেন। এই দেশের গরিব লোকরা, এই দেশের উন্নয়ন করতেছে গরিব লোকরা, গার্মেন্টস, কৃষক, প্রবাসী, বাকিরা তো সব লুট করতেছে। এখন না, আপনি তো বলেছেন বাকি তো সব লুট করতেছে। আরে কি আশ্চর্য কথা, সাইফুর রহমান সাহেব পার্লামেন্টে বলছে, বাইরে বলছে, আবার যে দেশের গঙ্গা দেখা ভালো, গঙ্গা শেয়ার মার্কেট, বিদেশি শেয়ার মার্কেট পুরো লুট করছেন, ব্যাংক পুরো লুট করছেন। এই দেশে কি রাখছেন? আশ্চর্য কথা, কি রাখছেন বাংলাদেশে? কি সব তো লুট করে আপনি তো দেখেন না, বাংলাদেশে দুর্নীতি চোখে দেখেন, আপনি তো অন্যদিকে তাকান। আপনার চিন্তা চেতনার মধ্যে আপনার আমার চিন্তা ঠিক আছে, ভিন্ন। এদের গার্মেন্ট, প্রবাসী আর কৃষক এই দেশে নিচ্ছে, আর বাকিরা সব কি করতেছে? বাকিরা সব কি করতেছে? 10 বছর আগে আজিজ ভাই, আরে এগুলা জিয়া রহমান শুরু করে দিয়ে, গার্মেন্ট জিয়া রহমান শুরু করছে, কি বলেন? গার্মেন্ট শুরু করে দিয়ে গেছে, কে গল্প কথা বলছে? প্রবাসী গার্মেন্ট জিয়া রহমান শুরু করে দিয়ে গেছে, কৃষক আদিকয়ন জিয়া রহমান শুরু করে দিয়ে গেছে। নৌকার নাম শুনছেন আপনি সেটাই এখন বড় হচ্ছে, শুনছেন না কেন? আপনি বলেন সেটা বড় বলেন না, বলেন শুরু করে গেছে, যা আছে সব জিয়া রহমানের সময় শুরু। আরে আপনার তারেক রহমানের কথা বললে আপনার গায়ে লাগে কেন? আমার গায়ে লাগে না, কেন না? আমার গায়ে লাগে না। আপনি এই সরকার পতন হোক, এখন তো দুই একটা পতন করে দেখেন কেমন দুর্নীতি বের হয়। আরে কি আশ্চর্য কথা বলেন, মেজর জেনারেল সৈয়দ ইব্রাহিম বালিশের নিচ থেকে কোটি কোটি টাকা বের হবে। কথা বলতে দেন। হ্যাঁ বলেন। মেজর জেনারেল সৈয়দ ইব্রাহিম 11 সময় বলছিলেন, কোট আনকোট, হাওয়া ভবন ছিল দুর্নীতির ওয়ান স্টপ সার্ভিস। এত তো ব্যাখ্যা করার প্রয়োজন নাই। আমি বলছি যে নির্বাচনে অযোগ্য আছে, এখনো আছে, বলা যাবে না। তিনি নির্বাচনের প্রার্থিতাকে স্কাইপিতে মাধ্যমে ঠিক করেছেন পরামর্শে, ফর্মুলা সে পার্টির চার পার্টির লোকে ব্যাংকক পোস্ট আসছেন। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স কি বলেছে সেটা দেখেন আপনি আগে। আপনি এই সমস্ত কথা বলে বলেছিল, এটার উল্টোটা বলছে। গত 10 বছর যাবত ইকোনমিক উল্টোটা বলছে, আপনি খুলে গেছে, খুলে মতো কথা আপনার যে যাবত তেজস্ক্রিয়তা আপনি তো বলতেই থাকেন। আমি তো বললাম যে বাংলাদেশের এই যে সুশাসনের কথা বলেন, সুশাসনটা বিঘ্নিত হয় কি কারণে? আপনি 2 বছর যাবত বাংলাদেশকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করার চক্রান্ত করেছেন। আবার পুরন কথা, আপনার সেই অতীত মনে আবার সেই পুরন কথা, কোন কথা না। আপনি নতুন দিকে তাকাবেন কি করে? বঙ্গবন্ধু কইছে 7.5 কোটি মানুষ, আমার কম্বলটা গেল কই? 7.5 কোটি কম্বল, তখন তো আপনি ছিলেন, সেদিন ছিল। ওই কম্বলে ভাত তো নিশ্চয়ই আপনি নিয়েছেন। সবাই পায় সোনার খনি, আমি পাইলাম চোরের খনি। তো খামাখাই কেমন বন্ধ করতে পারছেন। আর প্রধানমন্ত্রী বলে, বর্তমান প্রধানমন্ত্রী বলে আমাকে আজিজ ভাই, আমরা আপনাদের এই বিতর্ক থেকে একটা নতুন সরকারের কাছে নতুন আশা দিয়ে নতুন বছরটি শুরু হোক, সেই প্রত্যাশা নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি।